আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হামিদুর রহমান, সহকারী শিক্ষক বাংলা। আমার আজকের পড়ার বিষয় নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে গদ্য নিম গাছ, লেখক বনফুল। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের মূল বইটি এবং খাতা কলম হাতে নাও। তাহলে বুঝতে পারছো আজকে আমাদের পড়ার বিষয় নিম গাছ। বনফুল। আমরা প্রথমেই লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিতে চাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো যে বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। আমরা একটু দেখে নিতে চাই বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা লেখক পরিচিতিতে দেখতে পাই যে বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুলের প্রকৃত নাম, অর্থাৎ বনফুলের আমরা প্রকৃত নাম জানলাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তার পিতার নাম সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তার শিক্ষা জীবন দেখতে গেলে আমরা পাই 1918 সালে তিনি ম্যাট্রিক পাস করেন পূর্ণিয়া সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় হতে। 1920 সালে আইএসসি পাস করেন হাজারিবাগের সেন্ট কলাম্বাস কলেজ হতে। 1927 সালে এমবি পাস করেন পাটনা মেডিকেল কলেজ হতে। আর কর্মজীবন দেখতে পাই তিনি মেডিকেল অফিসার হিসেবে চাকরি করেন। সাহিত্য অঙ্গনে প্রবেশ 1918 সালে। শনিবারের চিঠিতে তিনি ব্যঙ্গ, কবিতা ও প্যারোডি লেখার মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ করেন। প্রবাসী পত্রিকাতেও তিনি এক পাতা আধ পাতা গল্প লিখতেন। আর উল্লেখযোগ্য গল্প গ্রন্থ হল বনফুলের গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, তন্নি, দূরবীন ইত্যাদি। তার উপন্যাস তৃণখণ্ড, কিছুক্ষণ, জঙ্গম, সেও আমি, নির্মম, অগ্নি ইত্যাদি। এছাড়াও আমরা বনফুলকে দেখতে পাই তাঁর বেশ কিছু বিষয়ে পারদর্শিতা রয়েছে। যে বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী কবিতা, জীবনী নাটক, শ্রী মধুসূদন বিদ্যাসাগর ইত্যাদি তাঁর এক অসাধারণ সৃষ্টি। বনফুল বিহারের পূর্ণিয়া জেলার মনিহার গ্রামে 1899 সালে 19 জুলাই জন্মগ্রহণ করেন এবং 1979 সালে 9 ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি তার জীবদ্দশায় বেশ কিছু পুরস্কারও পেয়েছেন, বিশেষ করে পদ্মভূষণ যে উপাধি সেটি তিনি লাভ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আমরা
বনফুলের পরিচিতি সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করলাম। তোমরা প্রত্যেকেই তোমাদের মূল বইটি হাতে নাও। আমি কবিতাটি আবৃত্তি করব, তোমরা গল্পটি পড়ব। তোমরা সে বইয়ে নিম গাছ গল্পে চোখ রাখো। ছোট একটি গল্প। এই গল্পটি অত্যন্ত মূল্যবান, কতগুলো কথা, কতগুলো উপমা দিয়ে সাজানো হয়েছে, যে সাজিয়েছে। তোমাদের গল্পটি পড়লে নিশ্চয় ভালো লাগবে। দেখো, আমি পড়ছি, তোমরা একটু বইয়ের চোখ রাখো। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছেড়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাসছে গরম তেলে, খোঁজ দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ! থোকা থোকা ফুলেরই বাকি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে চলে গেল, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভেতরে শেকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির কর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। আমরা গল্পটি শুনলাম। এই গল্পে নিম গাছের গুণাগুণের কথা বলা হয়েছে, সৌন্দর্যের কথা বলা হয়েছে, ভালো লাগার কথা বলা হয়েছে। কিন্তু নিম গাছ শুধু সারা জীবন মানুষের উপকার করে গেল, কিন্তু তার চারপাশে যে নোংরা আবর্জনা সেটি কেউ পরিষ্কার করল না, বরং তার ডালপালার চামড়া ছিঁড়ে নিয়ে তাকে কষ্ট দিয়েছে, ব্যথিত করেছে, তাকে কষ্ট দিয়েছে দিনের পর দিন। অথচ একজন আগন্তুক এসে তাকে দেখে প্রশংসায় পঞ্চমুখ। নিম গাছটি সেই লোকের সাথে চলে যাওয়ার ইচ্ছে করে, কিন্তু তার তো যাওয়ার কোনো উপায় নেই, কারণ তার তো শিকড়গুলো মাটির বহুত গভীরে চলে গেছে, আটকা পড়েছে মায়া মমতায়। লেখক বলতে চেয়েছেন, পাশের বাড়ির যে লক্ষ্মী বউটি ঠিক এমনি করে সংসারের জন্য তার আরাম আয়েসকে বিসর্জন দিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের
খুশি করবার জন্য, অভাব পূরণ করবার জন্য কাজ করে গেছেন দিনের পর দিন, অথচ নিজের খাবার, পরনের বা আরাম আয়েশের দিকে তার বা বিনোদনের দিকে তার কোনো খেয়াল নেই। তারও ইচ্ছে করে এই পরিবার ছেড়ে চলে যেতে, কিন্তু মায়ার বড় বন্ধন, কাজে এই মানুষগুলোকে, প্রিয় মানুষগুলোকে সে কোনো ক্রমেই পরিত্যাগ করে অন্যত্র চলে যেতে পারে না। এই মায়ার বাঁধন তাকে বেঁধে রেখেছে এই শিকড়ের মতোই এই সংসারের মধ্যে। কাজে আমাদের সংসারে, আমাদের পরিবারেও এই রকম গুণবতী, এই রকম ত্যাগী অনেক রমণী রয়েছেন, যারা সারা জীবন অন্যের জন্য ত্যাগ করে যাচ্ছেন, নিজে কোনো কিছু তার বিনিময়ে নিচ্ছেন না। কাজে আমরা শিক্ষা নেব এই গল্পের মধ্য দিয়ে। লেখক আমাদেরকে যে শিক্ষা দিতে চেয়েছেন, এই লোকগুলোর দিকে আমাদের একটু তাকাতে হবে, দেখতে হবে, তাদেরও একটু আরাম আয়েশ বা আনন্দ বিনোদনের সুযোগ করে দিতে হবে, তাদের প্রতি সম্মান দেখাতে হবে, তাদের প্রতি সদয় আচরণ করতে হবে। তাহলে প্রতিটি পরিবার, প্রতিটি সমাজ হয়ে উঠবে সুখময়, আনন্দমুখর। প্রিয় শিক্ষার্থী, আমরা বনফুলের এই গল্পের শেষ যে লাইনটি, এই লাইনটিতেই আমরা এই গল্পের মূল সারবস্তু, মূল কথাটি পেয়েছি, যা তোমরা নিজেরা উপলব্ধি করতে পারছো। কাজেই তোমরা বাড়িতে গল্পটা আরও দু একবার ভালো করে মনোযোগ সহকারে পড়ে নেবে। আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে এক সেট সৃজনশীল প্রশ্ন দিতে চাই, তোমরা তোমাদের খাতা কলমটি নিয়ে প্রস্তুত হও। প্রিয় শিক্ষার্থী, আমি কবিতা গল্পের শেষ প্রান্তে একেবারে চলে এসেছি। আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে এক সেট সৃজনশীল প্রশ্ন এখানে লিখেছি। প্রথমেই আমি তোমাদের উদ্দীপকের সাথে একটু পরিচিত করিয়ে নিতে চাই। উদ্দীপক 1, সত্যই সুন্দর, সুন্দরী সত্য। আমি আবার বলছি, 1 নম্বর উদ্দীপক, সত্যই সুন্দর, সুন্দরী সত্য। এবং 2 নম্বর উদ্দীপক, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। আমি আবার বলছি, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় তোমাদের খাতায় উদ্দীপক দুটি লিখে ফেলেছ। এখন প্রশ্নে আসা যাক। ক নম্বর প্রশ্ন, কার সঙ্গে নিম গাছটির চলে যেতে ইচ্ছে করলো? আমি আবারও পড়ছি, কার সঙ্গে নিম গাছটির চলে যেতে ইচ্ছে করলো? নাম্বার খ, মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, কথাটি ব্যাখ্যা করো। আমি আবারও বলছি, নাম্বার খ, মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, কথাটি ব্যাখ্যা করো। নাম্বার গ, 1 নম্বর উদ্দীপকটি কোন চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ? যুক্তি দাও। তোমরা 1 নম্বর উদ্দীপকটি নিশ্চয় দেখেছো, লেখা আছে সত্যই সুন্দর, সুন্দরী সত্য। সে এই কথাটা এখানে গয়ে, আমরা গয়ে প্রথমেই আমরা নিয়েছি 1 নম্বর উক্তিটির কথা এখানে আমরা বলেছি যে 1 নম্বর উদ্দীপকটি কোন চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যুক্তি দাও। এটি তোমাদের প্রয়োগের প্রশ্ন। এবার উচ্চতা দক্ষতার প্রশ্নে অর্থাৎ ঘ নম্বর প্রশ্নে আমরা চলে আসব। যে 1 নম্বর ও 2 নম্বর আমরা দেখছি, 1 নম্বরে দেওয়া আছে সত্যই সুন্দর, সুন্দরী সত্য। 2 নম্বরে দেওয়া আছে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এখানে এই দুটোরই কথা বলা হয়েছে যে 1 নম্বর ও 2 নম্বর উদ্দীপক মিলেই নিম গাছ গল্পের বিষয়বস্তু পরিপূর্ণ হয়ে উঠেছে। আমি আবারও বলছি, 1 নম্বর ও 2 নম্বর উদ্দীপক মিলেই নিম গাছ গল্পের বিষয়বস্তু পরিপূর্ণ হয়ে উঠেছে। ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। যাই হোক, তোমরা এই এক সেট প্রশ্ন
বাড়িতে তোমরা পড়বে, পড়ার পর এই প্রশ্নের অনুকূলে তোমরা তোমাদের মতো করে উত্তরগুলো সাজিয়ে গুছিয়ে লিখবে। নিশ্চয়ই তোমরা ভালো করবে। তোমাদের নিয়মিত পড়াশোনা, অনুশীলন বা চর্চা তোমাদের সাফল্যের দ্বারে পৌঁছে দেবে। তোমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে অবশ্যই সফল হবে। তোমাদের সবার প্রতি একটি উপদেশ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলো। এই দুর্যোগ মুহূর্তে, এই মহামারীর সময়ে সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখবে। সেই সাথে নিয়মিত মাস্ক ব্যবহার করবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।